বিনিয়োগের ডায়েরি। এত বছর ধরে বন্ধুরা আপনাদেরকে শিখিয়ে আসছিলাম শেয়ার বাজার সম্পর্কে, সেক্টরাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোনো পার্টিকুলার স্টক, কোনো সেক্টরের একাধিক স্টক মার্কেট নিউজ, এই বিভিন্ন শেয়ার বাজার রিলেটেড সবকিছু। কিন্তু একটা জিনিস ফাঁক থেকে যাচ্ছে, এটা বারবার আমার বহুদিন ধরে মনে হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ বাঙালি যারা রয়ে গেছে, যারা শেয়ার বাজারে অত্যন্ত উৎসাহী, তাদেরকে যদি বাস্তব ধর্মী বিভিন্ন গল্পের আকারে শেয়ার বাজারটা বোঝানো যায়, সেখানে সুবিধা অসুবিধা, ভালো মন্দ এবং এই সমস্ত ঘটনাগুলো যদি বলা যায়, তাহলে সেটা কিন্তু অনেকেরই হৃদয়গ্রাহী হয়ে উঠবে, অনেকেরই জানার ইচ্ছাটা বাড়বে এবং এই বাজারে যারা নতুন রয়েছেন তাদের উৎসাহটা হবে। তাই শুরু হলো আমার নতুন পথ চলা বিনিয়োগের ডায়েরি। এই নতুন যারা আপনারা আছেন বা যারা পুরনো, যারা এই বিনিয়োগের ডায়েরি সিরিজে এসছেন এবং বেশ কিছু ভিডিও দেখছেন, নতুন যারা রয়েছেন তারা দেখবেন এই ভিডিওগুলো হাতে একটু সময় নিয়ে আসবেন। খুব বড় হয় না, 10 থেকে 15 মিনিটের মতো ভিডিওগুলো হয়। এক একটা ভিডিও এক একদিন দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশ কিছু জিনিস শিখে আপনারা এখান থেকে যাবেন। বিনামূল্যে আমার দিক থেকে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করে। যখনই বোঝানোগুলো চলছিল তখন হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো, আমার দীর্ঘ 28 বছরের জীবনে ঘটে যাওয়া অজস্র ঘটনা যেগুলো বাস্তব, যদি সেগুলো নিয়ে কিছু বলা যায় তাহলেও তো খুব সুন্দর হয়। এতদিন তো আমরা বিভিন্ন রকম গল্প শুনেছি, বিভিন্ন জায়গার গল্প শুনেছি। আমার নিজস্ব অভিজ্ঞতা, বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে নিজে যেসব অভিজ্ঞতা, ধাক্কা, নিজের শেয়ার বাজারে যেসব ঘটনাগুলো ঘটেছে, যেগুলো শিক্ষা দিয়েছে আমাকে এত বছর ধরে আজকে যেখানে দাঁড় করিয়েছে, সেই মানুষটার অতীতের গোটা ঘটনাগুলো যেগুলো শেয়ার বাজার সম্পর্কিত, সেইগুলো যদি একটু একটু করে বলতে থাকি, তাহলে পর কিন্তু বন্ধুরা আরো বেশি করে আপনারা শিখতে পারবেন। যদি সম্ভব হয় ভিডিওগুলো দেখতে থাকুন একটা একটা করে, এবং আমি নিশ্চিত আপনারা অনেক বেশি ফল পাবেন। যদি নতুন হয়ে থাকেন, যদি মনে হয় এটা কোনো কাজের লাগছে, সত্যি আমার এই সমস্ত পরিশ্রমটা কোনো মূল্য রয়েছে, তাহলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। কারণ সাবস্ক্রাইব না করলে এবং বেল আইকনটা প্রেস না করলে সব ঘটনাগুলো কিন্তু আপনার কাছে পৌঁছবে না, যেগুলো আমি প্রচন্ড পরিশ্রম করে তৈরি করার চেষ্টা করছি, এবং একটা শুধু নির্ভেজাল একটা লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে মানুষকে শেখানো, বাঙালিকে শেখানো। বারংবার দেখেছি আমার বিগত জীবনগুলোতে 2002-2003 সাল সে সময় দিয়ে বাঙালিটা খুব বেশি উৎসাহী ছিল না। বাঙালিদের উৎসাহী বেসিক্যালি হচ্ছে করোনা, কোভিডের আগে পরের সময় দিয়ে। কোভিডের পরবর্তীকালে যখন তারা দেখতে পেয়েছে 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ রিটার্ন পেয়ে গেছে একটা স্টক, তখন তাদের মধ্যে উৎসাহ জেগেছে। সবকিছু নিয়ে কিন্তু গল্পগুলো আমি চলে আসছি আজ থেকে প্রায় 18-19 বছর আগের ঘটনার দিকে। আমার তখন প্রথম দিকের ঘটনা, শীতের এক সন্ধ্যাবেলা একটা চেম্বার খুলে বসেছি, এবং সেই চেম্বারে তখন পসার বলতে কিছুই নেই। এক আধজন লোক আসছে। এলআইসি ম্যাক্সিমাম আমার উদ্দেশ্য, কারণ মিউচুয়াল ফান্ডে সাধারণ বাঙালিকে বোঝাবো এই সাধ্য আমার নেই। মনে পড়ে নন বেঙ্গলি যারা ছিলেন সে সময়, তারা অত্যন্ত সিরিয়াস। সে সময়তেও তাদেরকে বোঝাতে বেগ পেতে হতো, এবং তারা শুধু বোঝানো না, তারা উল্টো দিকে আমাদেরকে প্রশ্ন করতো যে আমরা কতটা জানি, মানে এতটাই তারা জেনে। এবং প্রতিদিন যেরকম ভাবে একটা দোকান খোলা হয়, ব্যবসা খোলা হয়, তেমনি ভাবে তাদের সিন্ধুকে শুরু করিয়ে তারা কিন্তু দিনের শুরু করতেন, এবং গোটা দিনটা তারা কিন্তু ভাও ভগবান ছে এই ধরনের কথা বলতেন। অর্থাৎ প্রাইস হচ্ছে গড। সেই প্রাইস অ্যাকশনের উপর ওরা কাজ করতেন, ইন্ট্রাডের কাজ করতেন, সুইং এর কাজ করতেন, অপশন ট্রেডিং এর কাজ করতেন, বিভিন্নভাবে কিন্তু ওনারা কাজ করতেন। বাঙালিকে যখন পেলাম, মোটামুটি সেই সময়টা যদি বলি এক্সাক্ট ভাবে, ওই 16-17 সাল থেকে দেখলাম ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বাঙালিদের শুরু হয়েছে, এবং উৎসাহটা বাড়লো কিন্তু, যেটা বললাম, কোভিডের সময় থেকে। আসা যাক আমাদের পুরনো ঘটনার দিকে। মোটামুটি 17-18 বছর আগের ঘটনা। তখন বেশ শুরু করেছি। আজকের বিনিয়োগের ডায়েরি সিরিজের 8ম পর্ব। এই পর্বের গল্প অবিশ্বাস। আসা যাক দারুণ সুন্দর গল্পটার দিকে। আমি যে ঘটনাটার কথা বলতে চলেছি, যে জায়গাটার কথা বলতে চলেছি, সন্তোষপুর এলাকাতে, তখন এলআইসির বাজারটা কিন্তু খুব সুন্দর ছিল, এবং ম্যাক্সিমাম বাঙালি যেটা ছিল এলআইসির দিকে ঝুঁকত। ছোট্ট চেম্বার ভাড়া করা, পসার বলতে কিচ্ছু নেই। শীতের এক সন্ধ্যাবেলা মনে আছে একটা ফোন এলো আমার কাছে।
ফোনটা কে করলো, তখন অনেক বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখন সেখানে আমাদের একজন আঙ্কেল ছিল, কাকা ছিলেন, কাকাটা দূর সম্পর্কের কাকা, যেখানে আমরা ভাড়া ছিলাম সেই ভাড়া বাড়ির পাশেই ওনারা থাকতেন, বাবার সঙ্গে প্রচন্ড বন্ধুত্ব ছিল, সেই সুবাদে আসতো। সেই সুবাদে আস্তে আস্তে ওদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা খুবই ভালো ছিল, রিলেশন ছিল। মাঝখানে একবার দেখা হয়েছিল রাস্তাতে, তো সেই সূত্রে আমার ফোন নাম্বারটা নিয়েছিল। তখন ফোন বলতে খুব মানে যাকে বলা যেতে পারে রীতিমতো ব্যবহার করার সময় 10 বার ভাবনা চিন্তা করে ব্যবহার করা, কারণ অতিরিক্ত খরচ করা যেত না এবং ফোনের বিল তখন অনেক বেশি, ইন্টারনেটের খরচের পরিমাণ প্রচুর এবং নেট ভেরি এক্সপেন্সিভ। উনি আমাকে সেই সময় ফোন করলেন এবং হঠাৎ করে ফোন করে বললেন যে দেখ তো বাপ্পা, এখন এই সময় কি আমি একটু স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছি, তো মিউচুয়াল ফান্ড বা স্টক যদি কিছু থেকে থাকে তুই আমাকে একটু জানাতে পারিস। তো আমি বেশ খুশি হলাম এই কারণে যে ওনার বয়স এবং এই বয়সে শেয়ার বাজারে বিশেষ করে স্টক মার্কেটে ইনভেস্ট হওয়া এটা খুব অবাক ব্যাপার, কারণ মিউচুয়াল ফান্ডে বেশ কিছু অনেককে তখন সে সময় রিটায়ারমেন্টের সময় দিয়ে সাহায্য করেছিলাম, তো সেটা স্বাভাবিক ঘটনা, কিন্তু এটা একটু অন্যরকম। কিন্তু মনে আছে উনি রিটায়ার করে গেছিলেন, বেশ কিছু টাকা হাতে পেয়েছিলেন, তার একটা অংশ মোটামুটি 10% কি 12% উনি ইনভেস্ট করতে চাইছিলেন, পরিমাণটা ধরে নিতে। তো আমি ওনাকে একবার ডেকেছিলাম বাড়িতে, আমার চেম্বারে ডেকেছিলাম, উনি এসেছিলেন এবং মনে আছে উনি যখন কথা বলছিলেন বেশ অনেকক্ষণ কথা হলো আমাদের মধ্যে, এবং উনি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে খুব উৎসাহী দেখালেন এবং বললেন যে তুই এক কাজ কর বাপ্পা, তুই যদি আমাকে বলে দিতে পারিস আমার, তো সেক্ষেত্রে তুই যদি এরকম একটা কিছু করতে পারিস যে ইনভেস্টমেন্টে একটা স্টকের কথা বলিস বা একাধিক স্টক যেগুলোতে ইনভেস্ট করলে আমি ভালো রিটার্ন পাবো। কথায় কথায় জানতে পারলাম উনি মিউচুয়াল ফান্ডেও রেখেছিলেন এবং ভালো মাপের রিটার্ন পেয়েছেন এই মিউচুয়াল ফান্ড থেকে এবং রেখে দিয়েছিলেন ওই সময় দিয়ে। আমি ওনাকে একটু পড়াশোনা করে বললাম যে কাকাবাবু, একটা কিন্তু ধৈর্য ধরে আপনাকে রাখতে হবে। বললো কোনো ব্যাপার না, আমি ধৈর্য প্রচুর রাখবো এবং আমাকে সেটা বলতে হবে না, আমি দেখ না মিউচুয়াল ফান্ডে রেখে দিয়েছি, ভালোই তো রিটার্ন দিচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অসুবিধা নেই। আমি ওনাকে তখন একটা স্টকের কথা বলেছিলাম, এখন এক্সাক্ট স্টকের নাম মনে নেই, কিন্তু একটা ঘটনা আমার স্পষ্ট মনে আছে, ওনাকে যখন বলেছিলাম উনি খুব উৎসাহের সঙ্গে খাতায় লিখে নিয়েছিলেন কত দামে কেনা উচিত সেটা জিজ্ঞেস করে নিয়েছিলেন এবং তারপরে উনি কিনেছিলেন এবং তারপরেও এসেছিলেন প্রায় দিন 10 পরে আমার কাছে 1,15,16,000 টাকার প্রায় 1000 কোয়ান্টিটি কিনেছিলেন। 800-810 এরকম একটা কিছু রেঞ্জের কাছাকাছি হবে আমার যেটুকু মনে পড়ছে। খুব ভালোই ছিল ব্যাপারটা, ওর মধ্যে কোনো অসুবিধা ছিল না। অসুবিধাটা হলো তারপরে মোটামুটি 2-3 মাস পরে একটা আবার ফোন আসলো, ফোনের ঘন্টি বাজতে শুরু করলো এবং আমি তখন চেম্বারে ছিলাম, ওই বিকেলের দিকে হবে, তখন চেম্বারটা বিকেলেই খুলতাম। LIC আমার ক্লায়েন্ট ছিল বেশি, মিউচুয়াল ফান্ডের সংখ্যা খুব কম। কাকাবার ফোনটাতে একটু অবাক হলাম, তা আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বলুন কি আপনার অসুবিধা। বলছে তুই তো আমাকে স্টকগুলো বলেছিলি, স্টকটা বলেছিলি আমি কিনেছিলাম, দেখ তো স্টকটা কতটা লসে চলে গেল, কতটা পড়ে গেল। তা আমি বললাম এখন কততে পড়েছে? বলছে আমি তো 810-এ কিনেছিলাম, এখন দেখ 749-এ চলে এসছে। কতটা লস, তার মানে 1000 কোয়ান্টিটির ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম উনি অনেকটা লসে চলে গেছে। আসলে এই জগতের যদি এই ধরনের অভিজ্ঞতা না থাকে, এই ধরনের পড়াশোনা না থাকে, তাহলে কিন্তু এইগুলো ধাক্কা দেয়। উনি তার পরবর্তীকালে আমাকে আরো 2-3 বার ফোন করলেন এবং ফোনে আমাকে বললেন যে অনেক লস হয়ে গেছে, তোর জন্য লস হলো, এর থেকে আমি মিউচুয়াল ফান্ডে রাখলে ভালো করতাম, এটসেট্রা এটসেট্রা। তখন কিন্তু 700-র কাছে নেমে গেছিল, 700-র কম, 600 সামথিং নয়, 710-15 চলে গেছিল, যতটা আমার মনে পড়ছে 600-তে যায়নি। উনি তারপরে আর যোগাযোগ রাখেননি, অনেক দিন হয়ে গেছে এবং দিন কেটে গেল, মাস কেটে গেল, আমিও ভুলে গেছিলাম, নিজের একটু একটু করে পরিচিতি জগৎটা বাড়ছিল সামান্য পরিমাণে হলেও, একটু অল্টারনেটিভ ভাবনা চিন্তা করছিলাম, আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডের দিকেও যাচ্ছিলাম বেশি পরিমাণে সামান্য হলেও, এবং একটু একটু করে দেখতে পাচ্ছিলাম যে বাঙালিদের মধ্যে উৎসাহটা বাড়ছে, সংখ্যা কোটি কয়েক, বেশি নয়, কিন্তু উৎসাহটা ছিল। মানে আমি যখন যে সালের কথা বলছি মোটামুটি 8-9 এরকম সময় 10 বা একটু একটু করে মিউচুয়াল ফান্ডের কথা বলবো, সেদিকে নজর পড়ছিল। তারপরে যেটা হলো, হঠাৎ একদিন স্টকটার দিকে নজরে পড়লো, কেটে গেছে প্রায় 8-7-8 বছর, স্টকটা প্রায় দুগুণের উপর হয়ে গেছে, মানে ওনার 800 টাকায় যেটা ছিল 1600 ছাড়িয়ে 1700 টাকার উপরে হয়ে গেছে। আমি খুব খুশি হয়ে কাকাবাবুকে ফোন করলাম, ফোন করে বললাম আপনাকে তো মিষ্টি খাওয়াতে হবে। বলে কেন, কি হয়েছে? খুব বিরক্ত।
তো আমি বললাম যে দারুণ রিটার্ন দিয়েছে, আপনার 1.5 লক্ষ টাকা তো 3 লক্ষ টাকা হয়ে গেছে এক বছরের মধ্যে, বোধহয় আরো বেশি হয়ে গেছে, 5 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। তো উনি একদম আকাশ থেকে পড়লেন এবং বুঝতে পারছিলাম যে উনি ব্যাপারটা খুব অবাক। তো আমি যখন আরেকটু খোলসা করে বললাম যে স্টকটা নিয়েছিলেন সকালে বলেছিলাম নিশ্চয়ই রেখে দিয়েছেন এখন, এবং সেখান থেকে উনি খুব অদ্ভুত কথা শোনালেন এবং বললেন যে আমি রাখিনি, এবং রাখিনি এই কারণে যে আমি তুই বলার পরে নিয়েছিলাম, কিন্তু আমি প্রায় 150 টাকা লসে উনি সমস্ত স্টকগুলো থেকে বেরিয়ে গেছিলেন। টোটাল স্টক ওনার যতটুকু আমার মনে পড়ছে, যদি 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকার কোয়ান্টিটি কিনেছিলেন, প্রায় 1,20,25,000 টাকা লসে উনি মার্কেট থেকে বেরিয়ে যান, এবং স্টক মার্কেটে আর উনি ইনভেস্ট করেন উনি, টোটালি মিউচুয়াল ফান্ডেই যা করার করেছিলেন। এবং আমাকে আর শেষ সময় মনে পড়ছিল যে উনি বলেছিলেন লাস্টের দিকেও যে এটা খুব ভুল করেছি বা উচিত হয়নি, তোর বলাটাও ভুল হয়েছে এটসেট্রা। এই গোটা ভিডিওটার মধ্যে যে বিষয়টা আপনারা শিখছেন বা শিখলেন, প্রথম হচ্ছে 1 নাম্বার ধৈর্য। ধৈর্য ছাড়া কখনো কোনো কাজ কিন্তু সাকসেসফুলি সম্ভব নয়। দ্বিতীয়ত ব্যাপারটা একটু পড়াশুনো, বাজারটা একদম অন্ধের মতো একজন কাউকে জিজ্ঞেস করলাম যে এখন কি নেওয়া যায়, তো সেটা শুনেই আমি নিয়ে নিলাম এবং ভাবলাম পরের দিন, পরের মাস বা পরের 6 মাস পর থেকে আমাকে 10 গুণ 20 গুণ রিটার্ন দেবে, এগুলো কিন্তু একদম ভ্রান্ত ধারণা। এরকম ধারণার বশবর্তী হয়ে যদি থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে বাজার আপনার জন্য নয়, এবং এখান থেকে চটপট আপনাকে পালাতে হবে, কারণ এখানে শুধু লস করে আপনাকে যেতে হবে। 1 নাম আপনাকে একটুখানি হলেও পড়াশোনা করতে হবে, যে শেয়ারটা কিনেছেন সেটাকে একটু একটু করে পাতা উল্টাতে হবে। কিভাবে উল্টাবেন সেগুলোর জন্য দেখবেন বিভিন্ন ওয়েবসাইট, তার সঙ্গে এদের নিজস্ব কোম্পানি ওয়েবসাইট দেখবেন, ম্যানেজমেন্ট কি বলছে ওখানের মধ্যেই দেখতে পাবেন। শুধু এইটুকু দেখলেই হবে না, আপনাকে একটু একটু করে শিখে নিতে হবে। এই ভিডিওর মধ্যে বিভিন্ন, এই চ্যানেলে দেখবেন বিভিন্ন ভিডিওর মধ্যে আমি বলেছি কিভাবে আপনি একটু একটু করে দেখতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, কিভাবে ঋণের পরিমাণ কত রয়েছে দেখতে হবে, ম্যানেজমেন্ট কি বলছে দেখতে হবে, ইনভেস্টর এখন কত পার্সেন্ট রেখে দিয়েছে, নতুন করে কিনছে না সমানে বিক্রি করে চলেছে সেটা একটু দেখতে হবে। এই মুহূর্তে ভ্যালুয়েশন কেমন জায়গায় রয়েছে, এই মুহূর্তে নতুন করে কেনা উচিত না এই মুহূর্তে যা আছে সেটা রেখে দেবো, নাকি এক্ষুনি বিক্রি করে বেরিয়ে যাব, এই সবগুলো দেখা উচিত। এইগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে এরপরে শিখতে হবে। যত আমরা শিখতে পারবো তত কিন্তু আমরা একটা বিনিয়োগকে রেখে দিতে পারবো। আজকের এই বিনিয়োগের ডায়েরি সিরিজে অবিশ্বাস, এই অবিশ্বাস সৃষ্টি হয়েছিল অজানা থেকে। আমাদের ভয় সৃষ্টি হয় অজানার মাধ্যমে, যে জিনিসকে দেখিনি, চিনিনি, বুঝিনি, সেগুলো থেকেই ভয়, আর সেখান থেকে শুরু হয় অবিশ্বাস। এই অবিশ্বাসের মাত্রাটা যখন ছাড়িয়ে যায় সবকিছুকে, তখন একটা মানুষ লস করে বেরিয়ে যায়। সেদিন যদি উনি কাকাবাবু যদি একটু বিশ্বাস করতেন এবং ধৈর্য ধরে স্টকটাকে রেখে দিতে পারতেন অন্তত 5টা বছর, তাহলে আজকে উনি কিন্তু অনেকটা লাভে থাকতেন। এবং আজকের দিনে যদি দেখি, সেই 800 টাকা স্টকটা কিছু না করে 5 গুণ রিটার্ন দিয়েছে, 4000 ছাড়িয়ে গেছে স্টকটা। নাইবা বললাম স্টকটার নাম, এরকম অজস্র স্টক তো ছড়িয়ে রয়েছে, কোন একটা স্টকের নাম বলে সেখানে ঝাঁপানো দরকার কি আছে। আজকের মতো বিনিয়োগের ডায়েরি শেষ করতে চলেছি। আজকের সিরিজ যেটা ছিল অবিশ্বাস, আমাদের মধ্যে থেকে অবিশ্বাস কেটে যাক, আমরা নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, এবং সঙ্গে সঙ্গে আমরা যেন এই শেয়ার বাজারটাকে খুব ভালোভাবে শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। যে কথা আগে বলা হতো বাঙালি অনীহা শেয়ার বাজারে, সেটা দুর্নামটা যেন কাটাতে পারি। এই নিয়ে শেষ।